দর্শক আপনারা এতক্ষণ যে চিত্রটি দেখলেন সেটি গাজায় ইসরায়েলের স্থল অভিযানের সবশেষ। আর এই অভিযানের সবশেষ নিয়েই আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আমার সঙ্গে আছেন সহকর্মী রাইসা জান্নাত। রাইসা, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাইসা, জানেন যে আপনি আমাদের এই যে এখন যে পরিস্থিতি চলছে, অর্থাৎ ইসরায়েলের যে অভিযান চলছে, প্রথমে তারা আমরা দেখেছি যে 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিল এবং সেটি পার হয়ে গেছে। এরপর আবার নতুন করে 6 ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছে। এই মুহূর্তে আসলে গাজার সবশেষ অবস্থান, কারণ আপনি জানেন যে শনিবার থেকে যখন থেকে এই অভিযানটি শুরু হয়, অর্থাৎ ইসরায়েলি প্রথম যখন হামাস হামলাটি শুরু করে তখন থেকে আমরা দেখেছি আপনি এই যুদ্ধটি ফলো করছেন। সবশেষ পরিস্থিতি যদি আমারও তাই মনে হয় আমরা দর্শকদের একটু স্মরণ করিয়ে দিতে পারি, কারণ গত শনিবার থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ধরে আমরা একটু মনে করিয়ে দেই যে কি কি আসলে হয়েছে। আমরা একটু দর্শক আপনাদের জানাবো, গত শনিবারে হামাস ইসরায়েলিদের লক্ষ্য করে হামলা চালায়। সেই শনিবার থেকে এখন পর্যন্ত কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেই কি পয়েন্ট ধরে আমরা সেটি জানানোর চেষ্টা করব। শনিবার হামাস ভোরে যখন হামলা চালায়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার ইসরায়েলে হামলা চালায় এবং এই হামলা চালানোর পরই তার খুব অল্প সময়ের মধ্যে পাল্টা জবাবে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী। এরপরে আমরা যেটা দেখি যে অবিরাম গাজা লক্ষ্য করে অবিরাম বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী এবং গাজা এলাকাকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে ফেলে। এবং আপনি দেখেছেন, আপনি ছিলেন, সব সংবাদ আপনি কভার করছিলেন। এটা করার কারণে গাজায় কিন্তু মানবিক বিপর্যয় দেখা দেয়। খাদ্য, পানি, জ্বালানি সবকিছু কিন্তু বন্ধ করে দেয় ইসরায়েল, এবং বাইরে থেকে যে সহায়তা, সেই সহায়তাও কিন্তু গাজাবাসী পাচ্ছিল না। এবং তারপরে আমরা দেখি যে এক পর্যায়ে শুধু হামাস না, হামাসের সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোগ দেয়। তারপর তারা হচ্ছে একই সঙ্গে বলা যায় যে আসলে শুধুমাত্র এখন হামাস এবং ইসরায়েলের মধ্যে কিন্তু এই যুদ্ধটা সীমাবদ্ধ নেই। আসলে আমরা বলেছি যে প্রথম দিন যে ত্রিমুখী আসলে যুদ্ধ চলছে এবং ত্রিমুখ থেকে আসলে ইসরায়েলকে আসলে এই হামলা চালানো হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। এবং আমরা পরে দেখেছি যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভায় কিন্তু এটি অনুমোদন করে নিয়েছেন যে তিনি যে যুদ্ধাবস্থাটা আসলে ঘোষণা করেছেন, সেই যুদ্ধাবস্থার পরিপ্রেক্ষিতেই কিন্তু নতুন করে আমরা আবার দেখেছি যে তারা সেই 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, অর্থাৎ গাজার যে উত্তরাঞ্চলে যেসব গাজাবাসী ছিল তাদেরকে বলেছে যে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার জন্য। কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে আপনি জানেন যে বলা হচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে আসলে এত মানুষকে আসলে সরানো সম্ভব না। কারণ রাইসা, আপনি জানেন যে গাজা উপত্যকাটি এমনিতেই অনেক ছোট, তার উপর অনেক বেশি ঘনবসতিপূর্ণ, সবচেয়ে ঘনবসতি এলাকা বলা হয় গাজাকে। সেই কারণে আপনার জাতিসংঘ যেটা বলছে আসলে এত দ্রুত কিন্তু এটা আসলে তাদেরকে সরিয়ে নেওয়া সম্ভব না। কিন্তু এরপরে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় আসলে আমি বলতে চাই যে ইসরায়েল আসলে আবেদন জানালো বা নির্দেশ দিল, আমরা যেটাই বলি না কেন, তারা বললো যে উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে সরে যেতে হবে এবং তারা একটি নির্দিষ্ট সময় দিয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম তাদেরকে এক জায়গায় করে তারা কিন্তু সেখানেও তারা গোলাবর্ষণ করেছে এবং সেখানে 250 বেশি কিন্তু সকালে যখন উত্তর থেকে দক্ষিণে গাজাবাসী যাচ্ছিল, তখনও কিন্তু ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে এবং সেই হামলায় এখন পর্যন্ত আমরা যে আন্তর্জাতিক গণমাধ্যমে যে তথ্যটা জানতে পেরেছি, 3 শতাধিক নিহতের সংখ্যা বেড়ে গেছে এই 24 ঘন্টায় নতুন করে। এবং তার আগে তো 2000 ছাড়িয়েছে, সেটা আমরা অনেকবারই বলেছি। আর রাইসা, আমরা যদি একটু এই মুহূর্তে আবার এই মুহূর্তের গাজার পরিস্থিতি যদি আমরা একটু দেখতে চাই, দর্শকদের দেখাতে চাই, দর্শক আমরা একটু দেখবো যে আসলে গাজার বর্তমান পরিস্থিতি কি। গাজা উপত্যকার যদি আমরা ছবি দেখতে পাই, আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কিছু ভবন দেখা যাচ্ছে। এটি আসলে এই মুহূর্তের গাজার ছবি। আপনারা জানেন যে গাজা এখন আসলে স্থানীয় সময় এই মুহূর্তে 1টার কিছু বেশি, প্রায় 1:45 বলা যায় বাংলাদেশের সঙ্গে তাদের গাজার 3 ঘন্টার আসলে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে এই ভবনের পাশ থেকে ধোঁয়া উঠছে, অর্থাৎ কালক্ষেপণ করে কিছু সময়ের ব্যবধান করেই কিন্তু মুহুর্মুহু বোমা হামলা, রকেট হামলা হচ্ছে। হয়তো আমরা এইখানে হয়তো সেই চিত্রগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ধোঁয়া দেখে এটা আন্দাজ করতে পারি যে সেখানে আসলে কি ঘটছে। কিছুক্ষণ পরপরই যে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণ ছোড়া হচ্ছে এবং সেখানকার গাজাবাসীর যে পরিস্থিতি তাদের, সেটি আমরা অনুধাবন করতে পারি। কারণ সকাল থেকে অনেক গাজাবাসী কিন্তু দক্ষিণের দিকে সরে যাচ্ছে। এবং একটু তথ্য আমরা পেয়েছি, সেটি হচ্ছে যে নতুন করে শনিবারে হামাস এবং ইসরায়েলি বাহিনীর সংঘাত শুরুর পর থেকে নতুন করে গাজা থেকে 4 লাখ বাসিন্দা বা নতুন করে বাস্তুচ্যুত হয়েছে। আবারও আমি এই কারণে বলছি কারণ বিভিন্ন সময় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজা থেকে কিন্তু
অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে, সেটা এখন না, আসলে সেই ইসরায়েল রাষ্ট্র গঠনের শুরু থেকেই কিন্তু ফিলিস্তিনবাসী তাদের নিজেদের মাতৃভূমি, নিজেদের যে ভূখণ্ড, সেই জায়গাটা তারা আসলে থাকতে পারছেন এবং অন্য জায়গায় শরণার্থী হয়ে যাচ্ছে। আমি যদি ইসরায়েলের কথা বলি, তারা আসলে নতুন করে যে স্থল অভিযানটা তারা শুরু করেছে, এখন পর্যন্ত গণমাধ্যমে বলা হচ্ছে যে এটি আসলে আংশিক মাত্রায় তারা এই অভিযান শুরু করছে, কিন্তু এখানে একটি মানবাধিকার লঙ্ঘনের বিষয় কিন্তু বারবার আসছে। যে আপনি জানেন যে তাদেরকে নিরাপদে সরে যেতে বলা হলো, কিন্তু যখন তারা সরে যাচ্ছে তখনও তাদের উপর যে হামলাটা চালানো হলো, এই হামলার মধ্য দিয়ে যুদ্ধাপরাধের কথা আসলে কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে তোলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গাজা স্থল অভিযানে যে ইসরায়েলের সর্বশেষ, আপনি যেমনটি বলছিলেন যে একদিনে 250-র বেশি আসলে বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং প্রাণ হয়ে গাজা ছাড়ছে নিরীহ ফিলিস্তিনিরা। স্বাভাবিকভাবেই আসলে সেখানে এখন যুদ্ধ পরিস্থিতির বিরাজ করছে। তবে আরেকটি বিষয়, যে হামাসের হাতে যেসব জিম্মি রয়েছে, আসলে আপনি জানেন যে প্রথম দিনেই কিন্তু হামাসের সদস্যরা ইসরায়েলে ঢুকে পড়ে এবং সেখান থেকে প্রথম দিকে বলা হচ্ছিল যে 100-র বেশি জিম্মি করা হয়েছে। পরে আমরা জানতে পেরেছি যে জানতে পারলাম যে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের কাছে এখন 130 জন ইসরায়েলি নাগরিক জিম্মি আছে। এটি আসলে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আসলে এটি এখনো স্পষ্ট না যে আসলে কত সংখ্যক ইসরায়েলি নাগরিক তাদের কাছে আছে, কিন্তু আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে সেটি বলা হচ্ছে। আমাকে যদি একটু স্পষ্ট করে বলেন, যে আমি যদিও জানি, দর্শকরা একটু জানুক যে আসলে এই জিম্মিদের দিয়ে হামাস আসলে কি করতে চায়। ইনান, হামাসের লক্ষ্য হচ্ছে ইসরায়েলিদের যে তারা যে ভূমি দখল করে আছে, সেগুলো অবৈধ স্থাপনা বসতি গড়ে আছে, সেগুলো তাদেরকে ছেড়ে দিতে হবে। এবং জিম্মিদের নিয়ে যেটা হচ্ছে, কিন্তু নতুন করে একটা হুমকি দিয়েছে। তারা বলেছে যে কোনো ধরনের ঘোষণা ছাড়া যদি সেখানে স্থল অভিযান চলে কিংবা ইসরায়েলি বাহিনী হামলা চালায়, প্রতি হামলার বিপরীতে তারা হচ্ছে একজন করে ইসরায়েলি নাগরিককে হত্যা করতে শুরু করবে। কিন্তু আবার বিপরীতে আমরা কিন্তু আবার এমন চিত্রও দেখেছি যে হামাসের যোদ্ধারা কিন্তু নারী এবং শিশুদেরকে মুক্তি দিয়েছে। এবং আজকে একটি ভিডিও দেখছিলাম ইরান, সেটি হচ্ছে যে হামাস এত কিছুর মধ্যেও যে যুদ্ধ, পশ্চিমারা যেটি বলছে যে সন্ত্রাসী সংগঠন, এটি একটি সন্ত্রাসী কার্যকলাপ করে, তারা হচ্ছে মানুষ হত্যা করে। আজকে একটি ভিডিও আমরা দেখেছি, সেখানে দেখা যাচ্ছে হামাস ছোট শিশুদের কোলে নিয়ে আদর করছে এবং সেটিকে আসলে মানবিক দিক থেকে দেখা হচ্ছে। তো যেটা বলছিলেন, হামাস কিন্তু এই এত কিছুর পরেও তাদের মানবিক পরিচয়ের বিষয়টা দিয়েছে। এবং ওই যে বললেন যে জিম্মি করা হয়েছে, তাদের মধ্যে আমরা গতকালকে খবর দেখেছি যে একজন মা এবং তার 2 সন্তানকে তারা ছেড়ে দিয়েছে। আপনি জানেন যে আমাদের সময় সংবাদের দর্শকদের জন্য আমরা কিন্তু সবশেষ তথ্যগুলো জানানোর চেষ্টা করছি, বিশেষ করে এই ফেসবুক লাইভের মাধ্যমে হতে পারে, আবার প্রতি বুলেটিনেও কিন্তু আমরা চেষ্টা করছি যে সময়ের দর্শকদেরকে এই গাজা যুদ্ধের সবশেষ জানানোর জন্য। আমরা আরেকটু দেখতে চাই যে এই মুহূর্তে আসলে গাজার কি পরিস্থিতি। আপনারা জানেন যে এর আগের বুলেটিনগুলোতে আমরা দেখিয়েছি দর্শকদের খার ইউনিস এলাকার একটি হাসপাতালের সামনের চিত্র দেখিয়েছিলাম। সেটিতে আসলে দেখা যাচ্ছিল যে রোগী আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং যেমনটি বলা হচ্ছে যে লাশ দাফন তো দূরের কথা, লাশ রাখার মতো আসলে জায়গা নেই। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে আইসক্রিমের ফ্রিজে কিন্তু মরদেহ রেখেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গাজা উপত্যকার আরেকটি অংশ, এটি গাজা উপত্যকার। একটু খেয়াল করেন যে এইখানে কিন্তু অনেক বেশি ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি এবং একটু কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, মানে বোঝা যাচ্ছে যে এখন কিন্তু সন্ধ্যাও না ওইখানে। আসলে আপনি জানেন যে এখন দুপুর 2টা বাজলো ওদের এখানে, এবং সেই হিসেবে বলা যায় যে আসলে গাজার যে স্থল অভিযান, আসলে এটি আসলে যে কোনো মুহূর্তে আসলে গাজা ভূখণ্ডের ভিতরে ঢুকে আসলে তারা অভিযান শুরু করতে পারে। এবং সেই কারণে কিন্তু আসলে জাতিসংঘের পক্ষ থেকেও আপনি জানেন যে বেশ কিছু শঙ্কা জানানো হয়েছে। তারা বলছে যে আসলে এত কম সময়ের মধ্যে আসলে এত মানুষকে, এত পরিমাণ মানুষকে আসলে সরিয়ে নেওয়া সম্ভব না। এবং একটু আগে আমরা যে দর্শকদের সবশেষ তথ্য যেগুলো জানাচ্ছিলাম, সেখানে আরেকটি বিষয় ছিল, হয়তোবা দর্শক দেখেছেন, সেটি হচ্ছে যে শুধুমাত্র গাজার মধ্যে কিন্তু ইসরায়েলের এই হামলা কিন্তু সীমাবদ্ধ নেই। আমরা দেখেছি যে পশ্চিম তীরেও কিন্তু এর মধ্যে অসংখ্য ফিলিস্তিনি মারা গেছেন, যেটি সংখ্যা প্রায় 250-র বেশি। এবং সেই হিসেবে আমরা যদি বলি যে এতদিন আসলে একটা প্রশ্ন ছিল যে সাধারণ ফিলিস্তিনিদের অনেকেই হামাসের এই আন্দোলনকে সমর্থন করছে না, পশ্চিমা গণমাধ্যমগুলোতে এমন দাবি করা হচ্ছিল। কিন্তু আমরা যদি অপরপক্ষে যদি দেখি যে আসলে
তাদের যদি কোনো সমর্থন নাই থাকে তাহলে সেই ফিলিস্তিনের আসলে কি অপরাধ করেছে, যাদেরকে বেসামরিক নাগরিক যারা রয়েছেন, যারা বেসামরিক ফিলিস্তিন রয়েছেন, তাদের উপর যে আসলে হত্যাযজ্ঞটি আসলে চালানো হচ্ছে। যেটা বারবার বলছে যে তাদের লক্ষ্যই হচ্ছে হামাস এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি না, বেসামরিক নাগরিক কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যে সংখ্যাটা দিলাম যে 3,200 পেরিয়ে গেছে নিহতের সংখ্যা, তারাই কিন্তু আসলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে বাস্তুচ্যুত হতে হচ্ছে। এবং আপনি যে চিকিৎসার কথা বললেন, মেডিকেলের জায়গা নেই। গাজার কিন্তু চিকিৎসা ব্যবস্থা আগে থেকেই আসলে এত উন্নত ছিল না, কারণ আমরা জানি যে সেটি অবরুদ্ধ এলাকা এবং সেখানে চিকিৎসার সরঞ্জাম পাঠানোর কিন্তু অনুমতি পেত না তারা সেভাবে। ইসরায়েলি গাজাবাসী যেই 22 লাখের মতো মানুষ যারা সেখানে বসবাস করেন, আপনি নিশ্চয়ই জানেন রাইসা, যে তারা পুরোপুরি কিন্তু বাইরের সাহায্যের উপর নির্ভরশীল, সেটি চিকিৎসা ক্ষেত্রে হোক, খাদ্য হোক, যেটাই হোক। আসলে সেই ক্ষেত্রে বলা যায় যে আসলে তাদের এই মুহূর্তে মানবেতর যে পরিস্থিতি বিরাজ করছে, মানবিক সহায়তাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনাকে রাইসা একটু জানিয়ে রাখি সময় সংবাদের দর্শকদের জন্য। দর্শক, আপনারা জানেন যে গাজায় যখন থেকে অভিযান চলছে, বাংলাদেশ কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টি বারবার জোর দিয়ে বলেছেন যে গাজাবাসীর অর্থাৎ ফিলিস্তিনিদের যে অধিকার সেটি রক্ষা করতে হবে। এবং সবশেষ আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে ইসরায়েলের যে অভিযান সেটির নিন্দা জানানো হয়েছে এবং একই সঙ্গে গাজাবাসীর প্রতি আবারও তিনি সহমর্মিতা জানিয়েছেন এবং জানিয়েছেন যে বাংলাদেশ চেষ্টা করছে গাজাবাসীর কাছে কিভাবে এই ত্রাণ সামগ্রী বা বাংলাদেশের যে যারা সহায়তা পাঠাতে চান সেটি যেন পাঠানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখানে বাধা হচ্ছে এখন পর্যন্ত তেল আবিব, যে কারণে বাংলাদেশের এই সাহায্য কিন্তু গাজাবাসীর বা ফিলিস্তিনের কাছে পৌঁছানো যাচ্ছে না। রাইসা, যেমনটি আমরা বলছিলাম পাশে দাঁড়িয়েছে, তেমনি আমরা দেখেছি তুরস্ক কিন্তু ত্রাণ সহায়তা পাঠিয়েছে গাজায়, এবং তুরস্ক বলছে যে মিশর দিয়ে তুরস্কে যে ত্রাণ প্রবেশের সুযোগ করে দেওয়া যাবে। আমরা এই প্রসঙ্গে আসবো। আমরা একটু বার্তাকক্ষে যেতে চাই, বার্তাকক্ষে জানবো যে সময় সংবাদের আসলে দর্শকদেরকে সময় সংবাদ ঠিক কিভাবে এই গাজা যুদ্ধের সবশেষ পরিস্থিতি জানিয়ে দিচ্ছে সময় সংবাদের দর্শকদের জন্য। আমরা একটু দেখতে চাই যে সেখানে আছেন আমাদের সহকর্মী বার্তা সম্পাদক রিয়াদুল ইসলাম। রিয়াদ। ধন্যবাদ অমরিনান। আসলে ইসরায়েল ফিলিস্তিন নিয়ে সংবাদ প্রসঙ্গে যখন বলতে হয়, শুরুতেই আসে আসলে কিভাবে আমরা সংবাদগুলো পাচ্ছি। দেশের যে কোনো ঘটনার ক্ষেত্রে যদি বলি, আমরা তো আসলে আমাদের রিপোর্টাররা থাকেন, আমাদের তথ্য যাচাই করার সুযোগ থাকে, কিন্তু এক্ষেত্রে আসলে আমরা পুরোটাই আন্তর্জাতিক গণমাধ্যম নির্ভর। আমি যদি প্রথম দিনের কথা বলি, যেদিন প্রথম আসলে এই সংকটটা শুরু হলো, গত 7 অক্টোবর ইসরায়েল ফিলিস্তিন এই দ্বন্দ্বটা যখন শুরু হলো, তখন আসলে মানে প্রথম দিকে এটার ভয়াবহতা কিন্তু বোঝা যায়নি। আমরা প্রথম জানতে পারলাম, আল জাজিরা, আরটি সহ কয়েকটা গণমাধ্যম এরকম দিয়েছে যে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে হামাস রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি ভূখণ্ডে। কিন্তু এর আগে অবশ্য সবসময় আমরা শুনে থাকি যে ফিলিস্তিনিরা কিন্তু আসলে সেই 67 সাল থেকে ফিলিস্তিনিরা কিন্তু নির্যাতন নিপীড়নের শিকার। বিশেষজ্ঞরা আসলে বলে থাকেন যে এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হামাসের অনেক দিনের। তো যাই হোক, তথ্যটা যখন আমরা পেলাম তখন তাৎক্ষণিকভাবে কিন্তু আমাদের কাছে ওটা ভেরিফাই করার সুযোগ নেই যে আসলে কি হয়েছে। তো গণমাধ্যমগুলো আমরা যেটা করেছি বা যেটা করি, আপনারা জানেন যে বিশ্ব গণমাধ্যমগুলো আসলে কয়েকটা ভাগে বিভক্ত, কয়েকটা মেরুকরণ চলে গণমাধ্যমের মধ্যে। যেমন পাশ্চাত্যের গণমাধ্যমগুলো এক ধরনের তথ্য দেয়, রুশ গণমাধ্যমগুলো এক রকমের তথ্য দেয়, মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো এক রকমের তথ্য দেয়। এখানে প্রত্যেকটা গণমাধ্যমের আসলে কিছুটা বায়াসডনেস থাকে। অনেক সময় দেখা যায় যে মার্কিন গণমাধ্যমগুলোতে যেখানে বলা হচ্ছে যে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বলা হচ্ছে, এটা আসলে পাশ্চাত্যের এজেন্ডারই একটা বহিঃপ্রকাশ, তাদের তথ্যে এবং তাদের প্রতিবেদনে উঠে আসে। আমরা সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, শুধু মার্কিন গণমাধ্যমের উপরে নির্ভর না করে আমাদের যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে গণমাধ্যমগুলো আছে, আমরা যদি তেহরানের কিছু গণমাধ্যমের কথা বলি, রেডিও তেহরান, তারপরে প্রেস টিভি, তারপরে যদি আমরা আরেকটু কাতার ভিত্তিক গণমাধ্যমের কথা বলি, আল জাজিরা, এবং সর্বোপরি আরও একটু আরও সংবাদটা আরও নিরপেক্ষ পাওয়ার জন্য আমরা রাশিয়ার গণমাধ্যমের যেমন আরটি, এই গণমাধ্যমগুলো আমরা আসলে ফলো করে থাকি।
তো এই তথ্যগুলোর যখন আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, তার আসলে আমাদের মূল চ্যালেঞ্জটা থাকে আসলে যে তথ্যটা পেলাম সেই তথ্যের ছবিটা আমরা আসলে আমাদের হাতে আমাদের পৌঁছেছে কিনা বার্তা কক্ষে। ছবি যদি না থাকে আমরা আসলে তো ওইভাবে তথ্য পরিবেশন করতে পারি না। টেলিভিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ছবি সহকারে তথ্য তুলে ধরা। যেমন প্রথম দিন যখন এটা ঘটলো 7 অক্টোবর যখন সংকটটা শুরু হলো, তখন কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে তেমন কোনো ছবি পাইনি। আমাদেরকে সীমান্তের ছবি এবং হচ্ছে অনলাইনে কিছু ছড়িয়ে পড়া কিছু ছবি দিয়ে আমাদের এই তথ্যগুলো আপনাদেরকে জানাতে হয়েছে। তারপরে বিভিন্ন সময় আমরা ছবি পেয়েছি, কিন্তু একটা বিষয় হচ্ছে যখনই এই তথ্যগুলো বারবার এসেছে, তথ্যের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে বিশ্ব গণমাধ্যমগুলো, বিশেষ করে পাশ্চাত্যের গণমাধ্যমগুলো কিন্তু চেষ্টা করে যে তাদের দিকে ঝুঁকতে, গণমাধ্যমগুলো যেন তাদের মতো করে তথ্য পরিবেশন করে। তো ওইটাই হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ থাকে, যে আসলে আমরা ওদিকে শুধু ওই একপাক্ষিক বক্তব্য না দিয়ে আমরা হচ্ছে অন্য গণমাধ্যমগুলোর সঙ্গে তথ্য যাচাই বাছাই করে যেন আমরা জিনিসটা আপনাদের কাছে তথ্য গণমাধ্যমগুলো পৌঁছে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের এখানকার প্রক্রিয়া। আর যে ভিডিও সঙ্গে হচ্ছে তাৎক্ষণিকভাবে প্রত্যেকটা বুলেটিনে আপনাদেরকে আপডেট দেওয়ার সবসময় আমরা চেষ্টা করেছি, যেহেতু এখন সবচেয়ে বড় হচ্ছে এই ইসরায়েল ফিলিস্তিন নিয়ে সারা বিশ্বে কথা হচ্ছে। তো আমরা প্রত্যেক ঘন্টায় আসলে দ্রুততার সঙ্গে এই তথ্যচিত্রগুলো ভিডিও সহকারে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ রিয়াদ। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ বার্তাকক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন বার্তা সম্পাদক রিয়াদুল ইসলাম, এবং তিনি জানাচ্ছিলেন যে আসলে এই সময় সংবাদের দর্শকরা আসলে ঠিক কিভাবে এই গাজা যুদ্ধের সবশেষ পরিস্থিতি জানছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আমরা প্রতি ঘন্টায় এই গাজা যুদ্ধের প্রতিটা বুলেটিনে আমরা সবশেষ চিত্র তুলে ধরছি, এবং আমাদের সহকর্মী রিয়াদুল ইসলাম যেমনটি বলছিলেন যে পাশ্চাত্যের যে গণমাধ্যমগুলো রয়েছে, শুধুমাত্র সেই গণমাধ্যমগুলোর একপাক্ষিক আসলে বিষয়গুলো আমরা তুলে ধরছি না। আমরা নিজেরা আরও মধ্যপ্রাচ্যের যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমগুলোর তথ্য যাচাই বাছাই করে তারপর সময় সংবাদের দর্শকদের সঠিক তথ্যটা আমরা জানানোর চেষ্টা করছি। রাইসা, যেমনটি আমাদের সহকর্মী বলছিলেন, এবং আগে আমরা যেটি বলছিলাম যে আসলে হামাসের বিশেষ করে গাজায় আসলে যে মানবিক পরিস্থিতির কথা আমরা বলছিলাম, আপনি বলছিলেন যে তুরস্ক বাংলাদেশের পাশাপাশি তুরস্ক কিন্তু সাহায্যের জন্য সব ধরনের, আমাদের সহকর্মী গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট কিন্তু দিয়ে দিয়েছেন। আমরা যাব আলোচনা, তার আগে আমরা একটু দেখে আসব রয়টার্সের এখন গাজার পরিস্থিতি কি। এখন একটু ছবি দেখতে চাই। এখনো আসলে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। আচ্ছা ইনান, যেটা হচ্ছে আমাদের সহকর্মী বলছিলেন যে মার্কিন গণমাধ্যমের দ্বিধা বিভক্তির একটা কথা বলছিলেন। আসলে শুধু গণমাধ্যম না, হামাস যখন হামলা চালায় এরপরই যে সংঘাতটা শুরু হলো, তখন থেকে কিন্তু পশ্চিমা বিশ্ব আমরা দেশে দেশে বিভক্তি দেখেছি। একদিকে পশ্চিমা বিশ্ব এবং আরেকদিকে ফিলিস্তিনিদের সমর্থনে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী কয়েকটা দেশ, এবং সেটিও আমরা প্রথমে কিন্তু আমরা সেটি দেখিনি, পরে আস্তে আস্তে সৌদি আরব, ইরান, তারপর হচ্ছে তারা হচ্ছে রাশিয়া এবং চীন তারপরে তাদের হচ্ছে সমর্থনের কথা জানিয়েছে। গণমাধ্যমে যে কথাটা বলল আমাদের সহকর্মী, আপনি যদি একটু খেয়াল করেন যে গণমাধ্যমে ইসরায়েল ইস্যুতে বা ফিলিস্তিন ইস্যুতে যখন নিউজ কাভার করা হয়, তখন শব্দের যে খেলা থাকে আমরা বলি, সেটি একটু খেয়াল করবেন। যখন কোনো ফিলিস্তিনি নিহত হয় তখন কিন্তু সরাসরি আসলে উল্লেখ করা হয় না ফিলিস্তিনি মারা গেছেন কিংবা ইসরায়েলিদের যে বর্বরতা বা অভিযানে মারা গেছেন, এরকম না। কিন্তু ইসরায়েলি বাহিনী যখন কোনো সদস্য নিহত হয় ছুরিকাঘাতে, তখন খুব স্পষ্ট করে শব্দ, যে মার্ডার করা হয়েছে, কিল্ড, স্ট্যাব, এই ধরনের শব্দ ইউজ করা হয়। মানে একটা শব্দের খেলা দিয়ে এক ধরনের বিভক্তি কিন্তু দেখানো হয়। এবং দেশের কথা যেটা বলছিলাম, যে যুক্তরাষ্ট্র, আমরা জানি যে ইসরায়েল রাষ্ট্র গঠনের শুরু থেকেই ইসরায়েলকে কিন্তু একদম প্রকাশ্য সমর্থন দিয়ে এসেছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, এরপর আমরা দেখেছি যে পশ্চিমা বিশ্ব কিন্তু একজোট হয়েছে, মানে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে পশ্চিমাদের স্বার্থের কথাই আসলে বিশ্লেষকরা বলছেন, কারণ আপনি জানেন যে তারা যখন শুরু থেকে ইসরায়েলকে যখন সমর্থন দিচ্ছে, আপনি জানেন যে মার্কিন নীতিতে, অর্থাৎ মার্কিন যে পলিসি গ্রহণ করা হয়, সেখানে কিন্তু ইসরায়েলের গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা থাকে। বিশেষ করে আপনি যদি অস্ত্র ব্যবসার কথা বলেন, যে আমরা সময় সংবাদের দর্শকদের সেটি শুরুর দিকে জানিয়েছে যে ইউক্রেনের যখন যুদ্ধ চলছে তখন কিন্তু এই যুক্তরাষ্ট্রের এই অস্ত্র সরবরাহের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। একইভাবে আপনি দেখেছেন যেদিন অর্থাৎ শনিবার ভোরে যখন হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালালো, তারপরে আবার যখন ইসরায়েল যুদ্ধের ঘোষণা দিল, তার একদিন পরেই কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি তার
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার কিন্তু ঘোষণা দিয়েছেন। তার ঠিক আবার একদিন পরে আমরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলতে শুনেছি যে তিনি বলেছেন যে তিনি এই ইসরায়েলের পক্ষে আছে এবং ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দিয়ে অব্যাহত রাখবেন। শুধু তাই নয়, সেখানেই সীমাবদ্ধ নয়, সেই ইসরায়েলে কিন্তু উড়ে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এখনো তিনি সফরে আছেন, এখনো তিনি সেই অঞ্চলগুলো সফর করছেন। বাহরাইন, জর্ডান এবং এই যে মিশরে যুক্তরাষ্ট্রের এক পাক্ষিক নীতি, অর্থাৎ বিশেষ করে আমি যদি বলি তাদের যে দ্বিমুখিতা, বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তাদের যেই কপটতা বা এ ধরনের দ্বিমুখিতাগুলো দেখা যাচ্ছে, সে বিষয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠেছে। আপনি জানেন যে আপনি একটু আগেও যেমনটি বলছিলেন যে শব্দ চয়নে যখন পশ্চিমাদের গণমাধ্যমের ভূমিকা দেখি, আবার একইভাবে পশ্চিমা নেতৃত্বের মধ্যেও কিন্তু আমরা এই মানবাধিকার নিয়ে কিন্তু দ্বিচারিতা দেখতে পাচ্ছি। যেমন ইসরায়েলে যখন কোনো মানুষ, বেসামরিক মানুষ যখন হতাহতের শিকার হয়, সেটিকে তারা আসলে পশ্চিমা নেতৃত্বই আসলে একভাবে ব্যাখ্যা করে, আবার ফিলিস্তিনি নিরীহ শিশু হোক, সেটি নারী হোক, তারা যখন মারা যায় সেক্ষেত্রে আসলে যুক্তরাষ্ট্র তাদের কিন্তু এক ধরনের নিশ্চুপ থাকে বলা যায়। এটি নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে মুসলিম প্রধান যেসব দেশ রয়েছে তাদের মধ্যে কিন্তু ক্ষোভ দেখা যায়। এবং আপনি জানেন তার অংশ হিসেবে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও, বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও কিন্তু ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। এবং গতকাল শুক্রবার জুমার নামাজের পর কিন্তু অসংখ্য মুসল্লি রাস্তায় নেমে এসেছে এবং তারা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে, যাতে শান্তি, দুই পক্ষই আসলে সংঘাত বন্ধ করে শান্তির দিকে যায়। শুধু যুক্তরাষ্ট্র না ইনান, পশ্চিমা বিশ্বের পাশাপাশি আমরা কিন্তু আজকে সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আফ্রিকা মহাদেশেও কিন্তু বিভক্তি দেখা গেছে। আসলে আফ্রিকার মানুষ কিন্তু প্রথম দিকে কিন্তু আসলে একদম বলা যায় যে ফিলিস্তিনিদের পক্ষেই ছিল, কিন্তু তাদের স্বার্থের কারণে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং কারণ দক্ষিণ আফ্রিকা কিন্তু শুরু থেকেই ফিলিস্তিনিদের পাশে ছিল। আজকে আমরা দেখলাম যে আরো কিছু দেশের মধ্যে 54টি দেশের মধ্যে 44টি দেশই হচ্ছে ইসরায়েলকে সমর্থন দেয়। এবং এটি যেটা স্বার্থের কথা বললেন, আমরা জানি যে আফ্রিকা মহাদেশের অনেক দেশ কিন্তু যুদ্ধ বিধ্বস্ত এবং অনেক দেশই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছিল এবং সে কারণেও কিন্তু যুদ্ধ বিধ্বস্ত লেগেছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল যেটা করেছে, তাদেরকে অর্থনৈতিকভাবে, প্রযুক্তিগত দিক থেকে, সামরিক দিক থেকে কিন্তু আফ্রিকা মহাদেশের যে দেশগুলো আছে অনেক দেশকে সহায়তা করছে। এবং যে কারণে আমরা দেখতে পেলাম যে তাদের যে পক্ষ বিপক্ষ, সেটা আগে ফিলিস্তিনিদের পক্ষে ছিল, সেটি চেঞ্জ হয়ে এখন কিন্তু ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। আমরা কি আরেকটু এই মুহূর্তের গাজা পরিস্থিতি দেখে আসতে চাই, আমরা দর্শকদের দেখাতে চাই একটু এই মুহূর্তে আসলে গাজা উপত্যকার কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে গাজার চিত্র এটি দেখতে পাচ্ছেন, কিছু ভবন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে গাজায় এখন পর্যন্ত কয়েকশো ভবন কিন্তু আসলে আপনি জানেন যে গুড়িয়ে দেওয়া হয়েছে বোমা হামলা করে, রকেট নিক্ষেপ করে। আমরা যদি শুধুমাত্র এই ছবিটা দর্শকদের একটু দেখাতে চাই যে গাজার আসলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা যে গাজার পরিস্থিতি। এর আগে আমরা খান ইউনুস হাসপাতালের পরিস্থিতি দেখিয়েছিলাম আপনাদেরকে, যে কারণে আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের আসলে এটি আসলে সব শেষ। রাইসা, আবার আমরা একটু আলোচনায় আসি। আমরা বলছিলাম যে পশ্চিমাদের দ্বিমুখিতার কথা। আপনি জানেন যে আজ 8ম দিনে এই যুদ্ধ গড়ালো এবং সবশেষ এখন যেটা হচ্ছে 6 ঘন্টার আলটিমেটামটাও শেষ হওয়ার পথে। এবং ইসরায়েলের পক্ষ থেকে তারা বলেছে যে তারা স্থল অভিযানটা শুরু করেছে। এখন পর্যন্ত আসলে হতাহতের সংখ্যাটাও আমরা একটু দর্শকদের জানাতে চাই। হতাহতের সংখ্যা যদি আমরা দেখতে চাই, আমরা হয়তো বা দর্শকদের জানাতে পারবো সবশেষ শনিবার থেকে হামলার পর থেকে এখন পর্যন্ত আপনি জানেন যে শুধুমাত্র ফিলিস্তিনেরই যদি বলি, এতদিন আমরা বলেছি যে প্রায় 2000-এর কাছাকাছি এই নিহতের সংখ্যা এবং আহত হয়েছে 7500-এর বেশি। আমরা একটু দেখাই দর্শকদের, ইসরায়েলি বাহিনীর হামলা এখন পর্যন্ত ফিলিস্তিনিদের মৃত্যু 2000-এর কাছাকাছি, যেটি সবশেষ তথ্য অনুযায়ী দর্শক 2000 ছাড়িয়ে গেছে এমন কিছু তথ্য আমরা জানতে পেরেছি কয়েকটি গণমাধ্যমের বরাতে। আর আহতের সংখ্যা ফিলিস্তিনিদের অনুকূলে বলা হচ্ছে 7000-এর বেশি। অন্যদিকে ইসরায়েলি নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1300, যদিও কোনো গণমাধ্যম বলছে প্রায় 2000, কিন্তু যেহেতু পশ্চিমা গণমাধ্যম এবং কাতার ভিত্তিক গণমাধ্যমের মধ্যে কিছু তাদের নিজেদের মধ্যে আসলে কিছু দ্বিধা বিভক্তি আছে, সে কারণে আসলে আমরা সঠিক তথ্যটা জানতে পারছি না। আর
130 জন ইসরায়েলি নাগরিক জিম্মি রয়েছে বলে জানিয়েছে হামাস, যেমনটি আপনি রাইসা একটু আগে বলছিলেন যে এটি হচ্ছে আসলে হামাস এবং আমি যদি বলি মোটা দাগে হামাস এবং ইসরায়েলের পক্ষে হতাহতের সংখ্যা। এছাড়া শুধু কিন্তু হতাহতের মধ্যেই কিন্তু এই ক্ষয়ক্ষতি সীমাবদ্ধ নেই। আপনি জানেন যে এর আগে যখন 2021 সালে যখন ইসরায়েল এবং এই ফিলিস্তিনি বাসীদের মধ্যে যে রক্তক্ষয়ী যে যুদ্ধটা আসলে হয়, 11 দিনের যে যুদ্ধটা ছিল, সেই যুদ্ধের সময় আপনার নিশ্চয়ই মনে আছে যে কি পরিমাণ আসলে অবকাঠামো, ভবন এগুলো ধ্বংস হয়ে গেছিল। সেই হামলার ক্ষত যাই বলি না কেন, সেটি কিন্তু এখনো তারা কাটিয়ে উঠতে পারেনি। তার মধ্যেই কিন্তু আবার এই নতুন করে এই ধরনের হামলা, এবং আমরা জানি যে গাজার মসজিদ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, তারপর হাসপাতাল, মানে সব অবকাঠামো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে মানুষের পাশাপাশি হতাহত তো হচ্ছেই, অবকাঠামো যত আছে ভবন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা একটু আলোচনা করতে চাই হামাসের যে লক্ষ্য এবং উদ্দেশ্য। আসলে আপনি জানেন, একটু আগে আমি বলছিলাম যে অনেকেই বলছেন যে ফিলিস্তিনিদের, পুরো ফিলিস্তিনবাসী কিন্তু হামাসের পক্ষে সায় দেয়নি, কিন্তু হামাস যেই প্রক্রিয়ায় তারা এগোচ্ছে, যেই উদ্দেশ্য নিয়ে তারা এই হামলা শুরু করেছে, সেই উদ্দেশ্য সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। ইনান, শুরুতেই আমরা একটু বলছিলাম যে হামাসের লক্ষ্য যে আসলে তাদের মূল লক্ষ্যই তো আসলে ইসরায়েলকে ধ্বংস করে দেয়া, ইসরায়েলকে প্রতিরোধ করা। বলি যদি পেছনের দিকে একটু তাকাই, যে 75 বছর ধরে একটা ফিলিস্তিনের মানুষরা নিজেদের মাতৃভূমিতে আসলে শরণার্থী হয়ে আছে। একটা বিশ্বের বলা হয় যে উন্মুক্ত কারাগার গাজাকে বলা হয়, যে সেখানে তারা অবরুদ্ধ হয়ে আছে। আমি আমার ইচ্ছে মতো অবাধে চলাচল করতে পারি না, আমি আমার খাবারের জন্য আমাকে অনুমতি নিতে হয়, সব কিছু। এই যে ইসরায়েলি যে অবরুদ্ধ করে রেখেছে তাদেরকে, এটি কিন্তু অমানবিক আসলে। এবং সময়ে সময়ে ইসরায়েলি বাহিনী কিন্তু ফিলিস্তিনিদের যে বর্বরতা, নির্মম নির্যাতন চালিয়েছে, এটি আসলে যেটা বলছিলাম, কাউকে না কাউকে তো হাল ধরতে হবে আসলে। ফিলিস্তিনিদের কিন্তু মানে যেটি বিশ্লেষকরা আসলে বলছেন, অনেক হামাসের এই হামলা নিয়ে কিন্তু অনেক চলছে, অনেক বিশ্লেষকরাই বলছেন যে ফিলিস্তিনিদের কিন্তু আর হারানোর কিছু নাই। এবার যেটা হচ্ছে যে হয় কিছু একটা করতে হবে। আপনি যেটা বলছেন যে ফিলিস্তিনিদের হারানোর কিছু নেই, সব ফিলিস্তিনিরা কি এই প্রতিরোধ যুদ্ধে আসলে অংশ নিচ্ছে, এটিও কিন্তু আসলে প্রশ্ন রয়েছে। কারণ আপনি জানেন যে এই মুহূর্তে আমরা আসলে সেটি দেখছি না, আমরা দেখছি যে তারা আসলে সবাই যে আসলে এই প্রতিরোধ যুদ্ধে লড়েছে, সেই ক্ষেত্রে বেসামরিক যেই হতাহতের সংখ্যা, সবাই তো নিশ্চয় যোদ্ধা না, সবাই তো নিশ্চয়ই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না, কিন্তু আবার এটাও সঠিক যে তাদের প্রতিবাদটা কিন্তু বজায় রাখছে। আমরা যখন বিভিন্ন রয়টার্সের বরাতে হোক, কেপির বরাতে হোক, আমরা যখন বিভিন্ন প্রতিবাদ ফুটেজগুলো যখন দেখি, আমরা দেখতে পাই যে একেবারে আমার মনে হয় যে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় ছাড়াই তারা তাদের অস্তিত্বের লড়াইয়ের জন্য কিন্তু তাদের সংগ্রামটা আসলে করেছে। বিশেষ করে আমি যদি বলি, এর আগে আমরা প্রায় প্রতি জুমার নামাজের পরেই কিন্তু ফিলিস্তিনিরা তাদের প্রতিবাদ করত, এবং সেই কারণে আমরা দেখেছি যে গাজাবাসীর, বিশেষ করে ফিলিস্তিনিদের যে সমর্থন, সেটি কিন্তু বলা যায় যে মোটামুটি সবার অধিকার এবং আদায়ের জন্য তাদের আসলে যে দাবি, সেটি কিন্তু আসলে সেটাই চায় যে তারা তাদের অধিকারটা ফিরে পেতে চায়। কিন্তু এখন এই মুহূর্তে যে পর্যায়ে আসলে এসেছে, আমি যদি বলি 2006 সালের পর থেকে গাজার যে নিয়ন্ত্রণ নিয়েছে ফাতাকে সরিয়ে হামাস যারা নিয়েছে, সেই আন্দোলন, আপনি জানেন যে গাজাকে একদিকে পশ্চিমা বিশ্ব সন্ত্রাসী তকমা দিয়ে রেখেছে, যে কারণে তাদেরকে কোনো ধরনের স্বীকৃতিও দেওয়া হয় না, তাদেরকে কোনো ধরনের সহযোগিতাও দেওয়া হয় না। এরপরেও আমরা যতটুকু জানতে পারি যে কাতার, ইরান কিংবা তাদের যেই সমর্থিত যেই সব দেশগুলো রয়েছে, তাদের সেই অনুদান বা সাহায্যের উপর এই হামাস কিংবা ইসলামিক জিহাদ, ফিলিস্তিনের পিআইজে যারা আছে, এই সংগঠনগুলো আসলে চলে। কিন্তু এই যে 22 লাখের মতো মানুষ বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল, তাদের কোনো মানে মৌলিক যে অধিকারগুলো, সেগুলো বাস্তবায়নের কোনো সুযোগ নেই। এই পরিস্থিতিতে বারবার কিন্তু একটি কথাই কিন্তু বারবার আসছে যে পশ্চিমা বিশ্বের যে দ্বিচারিতা, তাদের যে অবস্থান, সে কারণে মুসলিম বিশ্বের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে আসলে এগিয়ে আসার জন্য কিন্তু বিভিন্ন মহল থেকে তাগিদ দেওয়া হচ্ছে। তারা বলছেন যে আসলে দ্বিরাষ্ট্র নীতি যেটি প্রস্তাব করা হয়েছে, সেটি সমাধান ছাড়া আসলে এটি আসলে সম্ভব না। বলি, ঠিক হামাসের হামলার কয়েকদিন আগেই আমরা দেখি যে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং সৌদি আরবকে এক করার জন্য কিন্তু তোড়জোড় চালাচ্ছিল।
এবং হামাসের হামলার পেছনে এটিও একটি কারণ যে যদি ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক ভালো হয়, যে দ্বিরাষ্ট্রের কথা যে বলা হচ্ছিল সেটি আসলে আরও তলানিতে পড়ে যাবে, সেটি নিয়ে আর কোনো আলোচনা হবে না। সেখানেও আসলে কারণ আছে, সেখানে বলা হচ্ছে যে সৌদি আরবে এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেই মধ্যস্থতায় যেই চুক্তিটি হবে সেটি আসলে ইসরায়েলের স্বার্থটাই আসলে বেশি দেখা হয়েছে। এবং আপনি জানেন যে দ্বিরাষ্ট্রনীতি এমনিতেও হচ্ছে অনেক আগে থেকেই আসলে অনেকেই এটি হাত ধরেছে। আমরা এমনকি অস্ত্র চুক্তিও করতে দেখেছি 1993 সালে, সেটিও কিন্তু আসলে আলোর মুখ দেখেনি। এবং সেই চুক্তিতে কিন্তু ইসরায়েল এবং ফিলিস্তিন উভয় পক্ষই কিন্তু স্বাক্ষর করেছেন। তখন তৎকালীন যিনি ইসরায়েল প্রধানমন্ত্রী ছিলেন আইজাক রবিন কিংবা ফিলিস্তিনের অবিসংবাদিত ইয়াসির আরাফাত, আমরা কিন্তু সেই সেটি কিন্তু আর আলোর মুখ দেখেনি। এই পর্যায়ে এসে আসলে এই ফিলিস্তিন সংঘাত কিংবা গাজা সংঘাত যেটাই বলি না কেন, এই সংঘাতের ইতি টানতে বিশ্লেষকরা আসলে কোন দিকে আসলে গুরুত্ব দিচ্ছেন? আসলে ইনান, এই মুহূর্তে পুরো বিষয়টি কিন্তু খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ যেটি বিশ্লেষকরা বলছেন আসলে দুই পক্ষকেই কিন্তু এগিয়ে আসতে হবে। কেউই আসলে চায় না যে যুদ্ধ হোক, যুদ্ধ আসলে কখনোই ভালো কিছু বয়ে আনে না, কেউই চায় না, কিন্তু অনেকে তো চায়। আমরা যদি বলি যে যুক্তরাষ্ট্রের মতো যে দেশগুলো আছে তাদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবসা জিয়ে রাখার জন্য তারা, এমন তো অভিযোগ আমরা দেখেছি, তাই না? দেখেছি যে অস্ত্র বাণিজ্য টিকিয়ে রাখার জন্য দিনের পর দিন কিন্তু সংঘাত জিয়ে রেখেছে। ইরাকের কথা যদি বলি, আফগানিস্তানের কথা যদি বলি, এরকম অনেক উদাহরণ কিন্তু দেখা যাবে। কিন্তু তারপরেও আসলে যুদ্ধ তো ভালো কিছু বয়ে আনে না। দুই পক্ষকেই আসলে ফিলিস্তিন এবং ইসরায়েল যে বসে একটি শান্তি চুক্তি করা, একটি শান্তি প্রক্রিয়া করা, যে সেই দিকে যাওয়ার সংঘাত। আমরা কি রাইসা আরেকটু দেখব এখনকার পরিস্থিতি গাজার? অবশ্যই আমরা একটু দর্শকদের একটু দেখাতে চাই যে এই মুহূর্তে গাজার পরিস্থিতি। দর্শক, আপনারা জানেন যে গাজায় এরই মধ্যে হামাসের বিরুদ্ধে ইসরায়েল স্থল অভিযান শুরু করেছে এবং আমরা যে চিত্র দেখতে পাচ্ছি এটি এই মুহূর্তের গাজার ছবি। গাজায় এখন ঠিক দুপুর 2:21 বাংলাদেশ থেকে 3 ঘন্টা পিছিয়ে তারা, এবং আমরা কিছু ভবন দেখতে পাচ্ছি থেমে থেমে। আমরা গতকাল রাতেও দেখেছি যে এখানে বোমা বিস্ফোরণ হয়েছে, রকেট হামলা হয়েছে, সেই ধ্বংসস্তূপের ছবিও আপনাদেরকে দর্শক আমরা দেখেছি। আমরা এখন এই মুহূর্তে যেই ছবিটি দেখছেন আপনারা, এটি মূলত গাজার একটি চিত্র। এর আগে আমরা গাজার অন্যান্য যে অঞ্চল, বিশেষ করে সেদ্রত অঞ্চল, সেই অঞ্চলটিও আপনাদেরকে দেখিয়েছি। এবং বলা যায় যে নিশ্চুপ এবং একটি নগরীতে এখানে মনে হতে পারে যে আসলে একটা থমথম অবস্থা আসলে মনে হতে পারে, কিন্তু সাধারণ ফিলিস্তিনিদের যে আহাজারি সেটি আসলে তারাই আসলে ভালো বলতে পারবে। দর্শকদের আমরা যেমনটি জানাচ্ছিলাম যে দর্শক, সেখানে যে পরিমাণ মানবেতর আসলে পরিস্থিতি বিরাজ করছে, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো আসলে যে তাগাদা দিচ্ছে যে এই যুদ্ধবিরতির জন্য। রাইসা, আমি যদি আপনার কাছ থেকে একটু সবশেষ যদি একটু জানতে চাই যে আপনি একটু আগে বলছিলেন যে বিশ্ব সম্প্রদায় আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলছে, যুদ্ধ আসলে কেউই চায় না। সব বাদ দিয়ে যদি জাতিসংঘের ভূমিকার কথা যদি আমি বলি, যে এর আগে কিন্তু গতবার জাতিসংঘের মধ্যস্থতাতেই এই যুদ্ধবিরতির সম্পূর্ণ হয়। এবারের যে সংঘাত, এই সংঘাত কি খুব দ্রুত আসলে বন্ধের কোনো সম্ভাবনা কি দেখা যাচ্ছে? আসলে ইরান গত কয়েকদিন ধরে বিশ্লেষকরা যেটা বলছেন, আসলে সংঘাত দীর্ঘায়িত হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি আগেই বলেছেন যে সংঘাতটা কিন্তু এখন হামাসের মধ্যে নেই। এখানে আমরা জানি যে ইসরায়েল যেমন সেনা জড়ো করেছে, অন্যদিকে কিন্তু হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত। তারা বলেছে যে ইসরায়েল যদি হামলা চালায় গাজায়, তাহলে তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে। এইসব পরিস্থিতি আসলে বিবেচনা করে যেটা বলছে যে সংঘাতটি আসলে এত দ্রুত শেষ হওয়ার আসলে সম্ভাবনা নেই, আরও কিছুদিন হয়তো দীর্ঘায়িত হতে পারে। সেক্ষেত্রে আসলে আরো অনেক কিছু বিষয় নির্ভর করছে, যেমন হামাসের কাছে লড়াই করার জন্য কি পরিমাণ অস্ত্রের মজুদ রয়েছে, সেটিও কিন্তু একটি বিষয়। এবং আমি এই প্রসঙ্গ যখন এসেছে, আমি আরেকটু এখানে যোগ করি সময়ের দর্শকদের জন্য, যে ইরান বলা হচ্ছে ইরান সব ধরনের সহযোগিতা দেয় হামাসকে, যদিও ইরান এটি অস্বীকার করেছে। আসলে হামাসের কাছে এখন ঠিক কি পরিমাণ অস্ত্র মজুদ রয়েছে, স্থল অভিযানের বিপরীতে তারা কি ধরনের ব্যবস্থা নেয়, এই বিষয়গুলোর উপর নির্ভর করছে আসলে এই যুদ্ধ আমরা যেটা জানি যে হামাস কিন্তু একটা সংগঠন, অন্যদিকে ইসরায়েল রাষ্ট্র এবং তার প্রযুক্তিগত দিক থেকে এবং সামরিক ভান্ডার অনেক সমৃদ্ধ। কিন্তু হামাসের কিন্তু বলা হচ্ছে যে গণমাধ্যমগুলোতে যে ইসরায়েলকে কিন্তু আসলে একটু বিপাকে পড়তেই হবে। কেন বলছে এটি? কারণ হামাসের যে আমরা জানি যে হামাস কিন্তু অনেক টানেল ব্যবহার করে,
এবং সুড়ঙ্গের মধ্য দিয়ে, এবং সেগুলো ইসরায়েলিদের জন্য কিন্তু বিপজ্জনক হতে পারে। যে স্নাইপার এবং অনেক সুড়ঙ্গ আছে যেগুলো অনাবিষ্কৃত, অর্থাৎ ইসরায়েল বলতেও পারে না ঠিক সুড়ঙ্গগুলো আসলে কোথায় গিয়ে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে। দর্শকদের আমরা এর আগে জানিয়েছি যে মিশরের, আপনি জানেন যে দুই দিকে ইসরায়েলের, দুই দিকে গাজার দুই দিকে ইসরায়েল, অন্যদিকে মিশর এবং ভূমধ্যসাগর, এই যে 4 অঞ্চল পরিবেষ্টিত, সব অঞ্চল মিলিয়ে আসলে এই সুড়ঙ্গ যেগুলো রয়েছে, এই সুড়ঙ্গ দিয়েই বলা হচ্ছে যে অস্ত্রগুলো সরবরাহ করা হয়। সেই ক্ষেত্রে এই অস্ত্রের যে ভান্ডার কিংবা তাদের যে লুকিয়ে থাকার যে জায়গা, আমরা যেটাই বলি না কেন, এটার উপর আসলে হামাসের অনেকগুলো কৌশল আসলে নির্ভর করছে। আসলে এখন সময়ই বলে দিবে যেটি সরবরাহ, মানে অস্ত্র সহায়তা তো অবশ্যই হামাস পেয়ে থাকে, এবং যেটি হচ্ছে তারা গত কয়েক বছরে নিজেদের অস্ত্র ভান্ডার কিন্তু সমৃদ্ধ বা নিজেদের প্রযুক্তিগত দিক থেকে অনেকখানি এগিয়ে নিতে কাজ করেছে। আমরা দেখেছি, সেটা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। প্রস্তুতিটা আসলে যেটা বলা হচ্ছে যে 2 বছরের ছিল, মানে হঠাৎ করেই না, তারা নিজেদেরকেও কিন্তু সমৃদ্ধ করেছে। এবং যেটি আপনি বলছিলেন যে পশ্চিমারা ইয়েকে সমর্থন দিচ্ছে, যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিচ্ছে এবং অস্ত্র পাঠাচ্ছে। অস্ত্র পাঠালেও এখানে একটি বিষয় আছে ইনান, যেটি হচ্ছে যে আমরা জানি যে গাজা খুবই ছোট একটি জায়গা এবং জনবহুল জায়গা, এবং এর পথগুলো কিন্তু অনেক সরু। তো যত সরঞ্জামই আসলে দিক না কেন, সেখানে নিয়ে যাওয়া সেটি ইসরায়েলি বাহিনীর জন্য কিন্তু একটু কষ্টেরই হবে। আমরা শেষ পর্যায়ে এসেছি, আমরা আরেকবার শেষ মুহূর্তের জন্য আরেকবার গাজা পরিস্থিতিটা দেখাবো দর্শককে। দর্শক, আপনাদেরকে একটু দেখাতে চাই যে গাজার সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা গাজা উপত্যকার একটি চিত্র দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে থেমে থেমে এখানে কিন্তু প্রায় বোমা বর্ষণ ফেলা হচ্ছিল, এবং কিছুক্ষণ আগেও আমরা ধোঁয়াতে দেখেছি, এবং এখানে এখনো ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। এবং স্থানীয় সময় এখন কিন্তু দুপুর, গাজাতে এখন দুপুর। এই গাজার যে পরিস্থিতি, সবশেষ পরিস্থিতি, এই চিত্রগুলো কিন্তু দর্শক আপনাদেরকে আমরা সার্বক্ষণিক দেখানোর চেষ্টা করছি। হয়তো আমরা আবারও দর্শক আপনাদের সামনে আসবো। রাইসা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছেন, এবং গাজার যে যুদ্ধ পরিস্থিতি সবকিছু নিয়ে আপনি আমাদের সঙ্গে জানাচ্ছিলেন আসলে এই তথ্যগুলো। নিশ্চয়ই আমরা আবারও যুক্ত হব ইনান। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে এই যে গাজার যুদ্ধ চলছে, আজ 8 দিনের মতো ইসরায়েল এখন স্থলাভিযান শুরু করেছে। আপনারা জানেন যে সবশেষ 24 ঘন্টার মধ্যে প্রায় 300-র মতো মানুষ, কিংবা কেউ কেউ বলছেন যে 300-র বেশি মানুষ এখন পর্যন্ত, বিশেষ করে ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অসংখ্য মানুষ। জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে যে এত কম সময়ের মধ্যে আসলে গাজার দক্ষিণাঞ্চলে এই এত পরিমাণ ফিলিস্তিনিদের আসলে সরিয়ে ফেলা আসলে সম্ভব না, এবং যে কারণে দর্শক আপনারা জানেন যে জাতিসংঘের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে কোনোভাবেই এত কম সময়ে মানুষ স্থানান্তর করা সম্ভব না, তাই যুদ্ধবিরতি ছাড়া আর কোনো ধরনের আসলে বিকল্প নেই। দর্শক, এই ছিল আজকের আলোচনায়, সঙ্গে থাকুন সময়ের।